বিশ্বজুড়ে ভয়াবহ রূপ নিয়েছে করোনা ভাইরাসের সংক্রমণ। কোভিড-19-এ কমছেই না মৃতের সংখ্যা। বাংলাদেশও এর ভয়াল থাবা থেকে বাদ যায়নি। সংক্রমণের চতুর্থ ধাপে চলছে কমিউনিটি ট্রান্সমিশন। করোনার সব খবর, আপডেট এবং পরামর্শ নিয়ে আমাদের নিয়মিত আয়োজন করোনা আপডেট, প্রেজেন্টেড বাই মিস্টার হাইজেন। সাথে আছে সৌমিত্র শুভ। আরও 2381 জনের করোনা শনাক্ত হয়েছে আজ। এ নিয়ে দেশে করোনা আক্রান্তের সংখ্যা দাঁড়ালো 49,534 জনে। গত 24 ঘন্টায় প্রাণ গেছে 22 জনের। নিয়মিত অনলাইন ব্রিফিংয়ে সব তথ্য জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর। 24 ঘন্টায় নমুনা পরীক্ষা হয় 11,439 জনের। পরীক্ষা অনুপাতে শনাক্তের হার 21.81%। সব মিলিয়ে মৃত্যু হয়েছে 672 জনের। 24 ঘন্টায় মারা যাওয়া 22 জনের মধ্যে 19 জনই পুরুষ। নতুন করে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন 816 জন। মোট সুস্থ 10,781। শনাক্ত বিবেচনায় সুস্থতার হার 21.39%। এছাড়া বাজার, কর্মস্থল সব জায়গায় মাস্ক ব্যবহারের আহ্বান জানায় স্বাস্থ্য অধিদপ্তর। পরামর্শ দেয় হালকা ব্যায়াম করার। যেখানেই যান না কেন এই বিষয়ে দৃষ্টি রাখবেন। সবসময় যেন মুখে মাস্ক থাকে, শারীরিক দূরত্ব বজায় রাখে। বাড়ির শিশু, বৃদ্ধ সবাইকে এই ব্যাপারে উদ্বুদ্ধ করুন। যারা আক্রান্ত হয়েছেন বা যারা আক্রান্ত হন নাই, সকলেই মনোবলকে উজ্জীবিত রাখবেন, মানসিক স্বাস্থ্যের যত্ন নেবেন, হালকা ব্যায়াম, নিয়মিতভাবে হালকা ব্যায়াম করবেন। ভিটামিন সি সমৃদ্ধ খাবার, যেগুলো আমাদের রোগ প্রতিরোধকে শক্তিশালী করে, এগুলো যেন আমরা খাবারের তালিকায়, খাদ্য তালিকায় নিয়মিতভাবে রাখি। করোনা বিষয়ে কথা বলতে আমাদের সাথে যুক্ত হচ্ছেন ঢাকা মেডিকেল কলেজের নিউরোলজি বিভাগের সহকারী অধ্যাপক ডাক্তার মোহাম্মদ আরিফুজ্জামান। মোহাম্মদ আরিফুজ্জামান, আপনাকে স্বাগত জানাচ্ছি করোনা আপডেটে। আমরা জানি করোনার সাধারণ উপসর্গ জ্বর, সর্দি, কাশি, গলা ব্যথা, শ্বাসকষ্ট। এর বাইরে নিউরোলজিক্যাল কোনো উপসর্গ দেখা দেয় কিনা? ধন্যবাদ আপনাকে। আমরা জানি যে করোনার যে সাধারণ উপসর্গ আছে জ্বর, কাশি, শ্বাসকষ্ট, গলা ব্যথা, এর বাইরেও আমরা যে নিউরোলজিক্যাল বা স্নায়ুতন্ত্রের যে সমস্ত উপসর্গ পাই তার মধ্যে প্রধানত আমরা জ্বরের সাথে আমরা মাথা ব্যথা। ডাক্তার আরিফুজ্জামান, আপনাকে শুনতে পাচ্ছি আমরা এবং দেখতে পাচ্ছি আপনি সরাসরি যে সম্প্রচার তাতে যুক্ত আছেন। আপনি বলুন, আমরা শুনছি। জি, মাথা ব্যথা, তারপরে ঘ্রাণের অনুভূতি নষ্ট হওয়া বা স্বাদের অনুভূতি নষ্ট হওয়া। তাছাড়াও কিছু কিছু উপসর্গ আছে যেগুলো নিয়ে আমাদের কাছে আসে নিউরোলজিক্যাল সমস্যাগুলো নিয়ে, যেমন হোঁচট খাওয়া, কথায় জড়তা আসা, কিছু কিছু ক্ষেত্রে আমরা অজ্ঞান হয়ে যাওয়া বা কনসাসনেস লেভেল কম হওয়া, কিছু কিছু ক্ষেত্রে আমাদের কাছে স্ট্রোক নিয়ে আসে এবং প্যারালাইসিস নিয়ে, 4 হাত পা প্যারালাইসিস নিয়েও আমাদের কাছে আসতে পারে। এই মহামারীর সময় নিউরোলজির রোগীদের বাড়তি কি সতর্কতা অবলম্বন করতে হবে? ধন্যবাদ আপনাকে। যে আমরা জানি যে নিউরোলজিক্যাল সমস্যাগুলি সাধারণত বয়স্ক মানুষদের হয় এবং এই নিউরোলজির সমস্যাগুলি যখন বয়স্ক মানুষের হয় তার সাথে যদি করোনা হয় তার সাথে অবশ্যই তাকে বাড়তি আরও কেয়ার নিতে হবে, বাড়তি তাকে পরিচর্যা করতে হবে। যে আমরা জানি যে নিউরোলজিক্যাল সমস্যা তাদেরই হয় বেশি যাদের আনুষঙ্গিক অন্যান্য অসুখ থাকে, যেমন হার্টের অসুখ, লাংসের অসুখ। আমাদের সঙ্গে যুক্ত হয়েছিলেন ডাক্তার মোহাম্মদ আরিফুজ্জামান। তিনি কথা বলছিলেন আমাদের সঙ্গে নিউরোলজিক্যাল সমস্যাগুলোর ব্যাপারে এবং রোগীরা কী করতে পারেন এই করোনা মহামারীর সময়, সেই সব নিয়েও বলছিলেন। তার কাছে আমরা আবারও ফিরবো কথা শুনতে, তার বক্তব্য শুনতে। আপাতত তাকে ধন্যবাদ জানাচ্ছি এই সময়ের মতো। 67 দিন পর শুরু হলো বাস চলাচল। রাজধানীর ভেতর ও দূরপাল্লার বাসে করোনাকালীন স্বাস্থ্যবিধি মেনে যাত্রীরা ভ্রমণ করছেন। সরকার নির্ধারিত 60% বর্ধিত হারে অনেকে ভাড়া নিয়েছেন, তবে কোনো দূরপাল্লার বাস বেশি ভাড়া নিয়েছে বলে অভিযোগ যাত্রীদের। শর্ত পূরণ খতিয়ে দেখতে রাজধানীতে 5টি স্থানে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে বিআরটিএ। করোনা সংক্রমণ বৃদ্ধির মাঝেই রাস্তায় চলতে শুরু করলো বাস। যাত্রী, চালক সবার কাছেই আতঙ্কের চোখে মুখে খানিকটা স্বস্তি। এক আসনে যাত্রী, আরেক আসন ফাঁকা, এমন চিত্র দেখা গেছে। যাত্রীদের মুখে মাস্ক ছিল, বেশিরভাগ চালক বা হেলপার নিজেরাও নিয়েছেন স্বাস্থ্য সুরক্ষা। বাস চলা শুরু হওয়ায় নগর জুড়ে মানুষের যাতায়াত বেড়েছে। ভাড়া 60% করে বাড়াইছে, 60% এরকম হিসাব করে নিয়েছে আমাদের কাছ থেকে। এক সিট খালি রেখে আর এক সিটে বসাইছে আর কি। ভাড়াটা ওই যে মনে করেন যে সরকার যেভাবে নির্ধারিত করছে 60% নিচ্ছি।
যেটা আগে ছিল ভাড়া তার থেকে এখন 60% বেশি হয়ে যেটা আসছে সেটা সহায় দিচ্ছে। সব দূরত্ব বজায় করে সবাই উঠতেছে এবং যাচ্ছে। দূরপাল্লার বাস চলাচল শুরু হয়েছে। গাবতলী বাস টার্মিনালের ভেতরে টিকিট কাউন্টারের সামনে সামাজিক নিরাপত্তার চিহ্ন আঁকা নেই। যাত্রীরাও মানেননি সামাজিক দূরত্ব, তবে কোনো কোনো বাস স্বাস্থ্য সুরক্ষার নিয়ম মেনে চলার চেষ্টা করেছে। মহাখালী বাস টার্মিনালে দেখা গেছে যাত্রীদের ভিড়। সামাজিক দূরত্ব মানা হয়নি, তবে বাসের ভেতরে এক আসন ফাঁকা রেখেই বসেন যাত্রীরা। দূরপাল্লার বাসে ভাড়া নিয়ে যাত্রীদের বিস্তর নালিশ। এক সিটে একজনই যাবে, কিন্তু ভাড়া ডবল দিতে হবে। 90 টাকার ভাড়া এখন 160 টাকা। ভাড়া যদি একটু বেশি তারপরেও যাইতে পারতেছে। যাত্রী তো সারা জীবনই বলে ভাই ফিরে দিতে ভালো হয় সবচেয়ে। যাত্রী যদি কেউ ভাড়া বেশি বলে অবশ্যই সাথে সাথে সেটা ব্যবস্থা গ্রহণ করা হবে। যেখানে যাচ্ছেন সেখানেই জনগণের বাস। মানুষের মধ্যে এক ধরনের ভীতি কাজ করছে। স্বাস্থ্যবিধি সবভাবে স্বাস্থ্যবিধি মানে গাড়ি চলছে। গাড়ি চলাচল মোটামুটি ভালো, প্রায় 75% মতন। বাস চালানোর ও বাসে ভ্রমণের ক্ষেত্রে নিয়মের তদারকি করেছে বিআরটিএ। নির্বাহী ম্যাজিস্ট্রেটরা জরিমানা নয়, সতর্ক করেছেন, নির্দেশ দিয়েছেন স্বাস্থ্যবিধি মানতে। গাবতলী, মহাখালী, বনানীসহ রাজধানীর বিভিন্ন পয়েন্টে দায়িত্ব পালন করেন ভ্রাম্যমাণ আদালত। আমরা মোটামুটিভাবে যে অভিযোগগুলো পাচ্ছি ওগুলো আমরা দেখতেছি, ওরা ডাবল ভাড়া নিচ্ছে না। মোটামুটি সবাই স্বাস্থ্যবিধি মেনে চলছে, কোনো অসুবিধা আমরা এখনো দেখতেছি না। যাত্রীদের চিন্তা, কদিন পর স্বাস্থ্যবিধি মানার ক্ষেত্রে বাস চালকরা শিথিলতা দেখাতে পারে। বাড়তি ভাড়া আর কমবে কিনা সেই শঙ্কাও যাত্রীদের। নুরুবি সরকার, যমুনা নিউজ, ঢাকা। সীমিত পরিসরে বলা হলেও লঞ্চ যাত্রার দ্বিতীয় দিনে তা আর সীমিত থাকেনি। শারীরিক দূরত্ব সহ স্বাস্থ্যবিধি মানার ব্যাপারে অধিকাংশ যাত্রীর অনীহা ছিল চোখে পড়ার মতো। লঞ্চে এই দিন ভাড়ার সাথে যাত্রী সংখ্যাও বেড়েছে, তাই ঝুঁকির বিষয়টি সামনে আসছে। লঞ্চের কর্মীরা যাত্রীদের সামাজিক দূরত্ব নিশ্চিত করার জন্য দাগ দিয়ে চিহ্নিত করলেও অনেকেই তা মানেননি। স্বাস্থ্যবিধি মানতে উৎসাহিত করার জন্য লঞ্চে মাইকিং করতেও দেখা যায়, তবে যাত্রীদের অনেকেই একই পরিবারের সদস্য দাবি করে বসেছেন গাদাগাদি করে। অনেককেই দেখা যায় মাস্ক ছাড়া ভ্রমণ করতে। যেভাবে আমরা যাইতেছি যাত্রীরা এভাবে গেলে সেফ হইতেছে না। এই করোনা ভাইরাসে আন্ত গ্রামে ছড়াই যাইবে, আরো এর মধ্যে একজন উঠলে ব্যাপার কই যাই ব্যাপকের সেই করোনা ভাইরাসে পাইবে। যাত্রীদেরকে বারবার বলতেছি আপনারা সামাজিক দূরত্ব রাখবেন। তারপরেও যারা এক ফ্যামিলির লোক তারা ওইভাবে বসছে যে আমরা একই ফ্যামিলির লোক, সো আমাদেরকে আলাদা করবেন না। যাত্রীদের অসচেতনতায় ঝুঁকিতে পড়ছেন যাত্রীরাই। স্বাস্থ্যবিধি মানাতে ট্রেনগুলোতে আসন বিন্যাসে পরিবর্তন এসেছে, কিন্তু ট্রেনে ওঠানামার সময় সব চেষ্টাই ভেস্তে যাচ্ছে। চালু হওয়ার দ্বিতীয় দিনেই ঝুঁকিপূর্ণ হয়ে উঠেছে ট্রেন যাত্রা। রাজশাহী থেকে ঢাকা সহকর্মী মেহেদি মিরাজকে সঙ্গে নিয়ে সেই চিত্র তুলে ধরছেন রিয়াজ রায়হান। সকাল 7টা, রাজশাহী রেলওয়ে স্টেশন। চাঁপাইনবাবগঞ্জ থেকে ছেড়ে এসেছে বনলতা এক্সপ্রেস। ট্রেন থামতেই শুরু হুড়োহুড়ি, শারীরিক দূরত্বের বালাই নেই। গেটে ঢোকার সময় দেখলাম সব চলে আসছে রীতিমতন একসাথে, এখানেও তো আমাদের জন্য ঝুঁকি আছে। যতটুকু মেনে চলা দরকার ছিল জনগণ কোনো মতেই মেনে চলছে না, এইসব দেখে মন খুব অসন্তুষ্ট। নির্ধারিত বিরতি শেষে রাজশাহী থেকে ঢাকার উদ্দেশ্যে যাত্রা করে বনলতা এক্সপ্রেস। এবার অবশ্য যাত্রীরা অধিকাংশই বেশ সচেতন। মুখে মাস্ক সহ স্বাস্থ্য ঝুঁকি এড়াতে নানা ব্যবস্থা চোখে পড়ে। কিছুটা ব্যত্যয় থাকলেও এক সিট ফাঁকা রেখে আসন বিন্যাস মানা হচ্ছে বেশিরভাগ ক্ষেত্রে। যাত্রী সুরক্ষায় নানা উদ্যোগ নিয়ে প্রথমে বেশ সন্তুষ্ট থাকলেও দ্বিতীয় দিন উল্টো চিত্র। এটা একটু যত্ন করা দরকার, এই যে এইগুলা জিনিসগুলা সিটগুলা। স্বাস্থ্যবিধি যে নির্দেশ আছে, এই নির্দেশ মোতাবেক আমাদেরকে পরিষ্কার পরিচ্ছন্ন যেটা রাখতে বলছে, এটা ওনারা রেল কর্তৃপক্ষ এটা করে নাই। আমরা আশা করেছিলাম যে রেলওয়েতে হয়তো বা আরও নিয়ম শৃঙ্খলা আরও ঠিক হবে, কিন্তু এটা দেখছি যে 2 মাস যাবত দেখে মনে হচ্ছে যে 2 মাস যাবতই পরিষ্কার করা। মাঝে বঙ্গবন্ধু সেতু স্টেশনে 10 মিনিটের বিরতির পর সকাল 11:15টায় কমলাপুর স্টেশনে পৌঁছায় ট্রেনটি। প্ল্যাটফর্মে থামার আগেই সেই পুরনো অভ্যাসে যাত্রীরা কে কার আগে নামবেন এ নিয়ে প্রতিযোগিতায় নামলেন তারা। এবেলায় শারীরিক দূরত্ব মানাতে ট্রেনের দায়িত্বপ্রাপ্তদের কোনো আগ্রহ চোখে পড়েনি। যাত্রীদের এমন আচরণে ক্ষোভ জানান যাত্রীরাই। বলছেন সবাই স্বাস্থ্যবিধি যদি না মানে তাহলে
একা একা সুরক্ষিত থাকার কোনো সুযোগই নেই। অনেকগুলো কোচ সেখানে সংযোজিত রয়েছে, প্রত্যেকটিতে আলাদা আলাদা করে মনিটরিং যে ব্যবস্থা সেটি আসলে অনেকটাই দুর্বল। সেই কারণে তারা বলছেন যে এই ট্রেন যাত্রা ঠিক কতটুকু একেবারেই নিরাপদ বা কতটুকু ঝুঁকিমুক্ত কতদিন রাখা যাবে সেটি নিয়েও নানা ধরনের শঙ্কা রয়েছে যাত্রীদের মধ্যে। আমি যখন যে মানে নামতেছিলাম তখন দেখতেছিলাম যে আমার আগে পিছন থেকে আমার উপর দিয়ে আসবে মনে হইতেছিল। স্বাস্থ্যবিধি মেনে চলার কথা বলেন না কেন, মানুষ জনসাধারণের মধ্যে কিন্তু এই জিনিসটা নাই। বর্তমানে সরকার যে পদক্ষেপটা নিচ্ছে খুব ভালো লাগতেছে, কিন্তু আগের মধ্যে যদি সিস্টেম থাকে তাহলে বাচ্চারা কোনো সিস্টেমে আসবে না। এটা কর্মকর্তারা বলছেন অভ্যাসের পরিবর্তন না হলে ঝুঁকিমুক্ত রেল চলাচলের কোনো উদ্যোগই খুব একটা কাজে আসবে না। নিজেরাই মানে তাদের স্বাস্থ্য সুরক্ষার জন্য সচেষ্ট থাকবে, তো নিজেরাই যদি না মেনে, আমরা তো সর্বোচ্চ চেষ্টা করছি আমাদের দিক থেকে যে যাত্রীরা স্বাস্থ্যবিধি এবং সামাজিক দূরত্ব বজায় রেখে যাতে চলাচল করতে পারে। স্বাস্থ্যবিধি মেনে প্রথম দিকে ট্রেন চলাচলের যে ব্যবস্থা তা কতদিন ধরে রাখা যায় সেটি এখন দেখার বিষয়। রিয়াজ রায়হান, যমুনা নিউজ, ঢাকা। আবারও সরব হতে শুরু করেছে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর। সীমিত আকারে চালু হয়েছে আকাশপথে অভ্যন্তরীণ ফ্লাইট। বেশ সাড়াও পড়েছে প্রথম দিন। দীর্ঘ বিরতির পর অন্যরকম বিমানবন্দর দেখে যাত্রীরাও সন্তুষ্ট। তবে তাপমাত্রা বেশি থাকা নিয়ে কেউ কেউ পড়েন বিড়ম্বনায়। বিমানবন্দর পুনঃসচলের অবস্থা দেখতে গিয়েছিলেন সহকর্মী আবদুল্লাহ তুহিন, ক্যামেরায় ছিলেন আবদুল্লাহ আল নোমান। কিছুটা বিড়ম্বনা হয় কয়েকজন যাত্রীর শরীরে তাপমাত্রা বেশি পাওয়ায়। প্রত্যেক যাত্রীকে টার্মিনালে প্রবেশ করতে হয় সুরক্ষা নিশ্চিত করে। দেওয়া হয় মাস্ক এবং হ্যান্ড গ্লাভস। ভেতরে ঢুকে বোর্ডিং কাউন্টারও দাঁড়াতে হয় নিয়ম মেনে। নির্ধারিত ফর্মে দিতে হয়েছে করোনা নেগেটিভ ছাড়াও ব্যক্তিগত তথ্য। অলরেডি সুরক্ষার জন্য ওখানে মাস্ক দিয়েছি, গ্লাভস দিয়েছি, প্লাস এখানে হ্যান্ড স্যানিটাইজার ইউজ করতে বলছি। আমরা যে কাউন্টারের সামনে প্লাস্টিক প্রোটেকশনটা দিয়েছি যাতে করে ডিস্টেন্সটা মেনটেন করা হয়, প্লাস এখানে এই ডিস্টেন্সিং মেনটেন করে চেকিং হচ্ছে। তবে সার্বিক ব্যবস্থাপনায় সন্তুষ্ট যাত্রীরা। এমন ব্যবস্থাপনা ধরে রাখার পরামর্শ তাদের। অর্গানাইজেশন চাইলেই হবে না, আমাদের নিজেদের বেশি সচেতন হতে হবে। নো ওয়ান সেফ, সো ডিস্টেন্সটা মেনটেন করা জরুরি সবার জন্য। বিরক্ত তো অবশ্যই না, নিজেকেই সেফ লাগছে। আসলে নিজে ট্রাভেল করতে আসছি। এক সপ্তাহের যে রিপোর্টটা, এই রিপোর্টের উপর ভিত্তি করে আমরা পরবর্তীতে ফ্লাইটের সংখ্যা বাড়াবো অথবা কমাবো সেই ব্যাপারে একটা সিদ্ধান্ত নিব। কারণ আমরা কখনোই চাইবো না যে ফ্লাইটের সংখ্যা বেড়ে আমাদের স্বাস্থ্যবিধির কোনো ব্যাঘাত ঘটুক। প্রথম দিন ঢাকা থেকে চট্টগ্রাম, সিলেট ও সৈয়দপুরে বেসরকারি নভো, ইউএস বাংলা ও রাষ্ট্রীয় সংস্থা বিমানের ফ্লাইট চলে 20টিরও বেশি। এভাবে আমাদের বিমান সংস্থাগুলো এবং বিমানবন্দরগুলো প্রস্তুতি নিয়েছে। আমি আশা করি যে আমাদের যদিও বাংলাদেশে এখন ঝুঁকি আছে, কোভিডের ঝুঁকি এখন অনেক উপরের দিকে, তারপরে এই ঝুঁকিকে প্রশমন করে বিমান চলাচল করতে আমরা সুন্দরভাবে সামর্থ্য হব। সীমিত আকারে ফ্লাইট চলাচল শুরুর কারণে কিছুটা চাঞ্চল্য ফিরে এসেছে শাহজালাল বিমানবন্দরে। তবে কর্তৃপক্ষ আশা করছে খুব দ্রুত করোনা পরিস্থিতির উন্নতি হলে আগামী 16 জুন থেকে আন্তর্জাতিক রুটেও সীমিত আকারে ফ্লাইট চলাচল শুরু হবে। তাই সবারই আশা খুব দ্রুত এই মহামারীর উন্নতি হবে এবং আন্তর্জাতিক অঙ্গনে ডানা মেলবে বাংলাদেশের এই বিমানগুলো। আবদুল্লাহ তুহিন, যমুনা নিউজ, শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর, ঢাকা। আক্রান্ত ও মৃতের সংখ্যা বিবেচনা করে দেশকে রেড, গ্রিন ও ইয়েলো জোনে ভাগ করে করোনা প্রতিরোধের পরিকল্পনা করেছে সরকার। ছোট ছোট এলাকা ধরে সংক্রমণ বেশি পাওয়া অংশগুলো সাময়িক লকডাউন করা হবে বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী। মহামারী সতর্কতার অংশ হিসেবে সরকারি অফিসে একসঙ্গে উপস্থিতিও কমানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। করোনা প্রতিরোধে করণীয় নিয়ে মন্ত্রিপরিষদ বিভাগের সভাকক্ষে উচ্চ পর্যায়ের বৈঠক। অংশ নেন স্বরাষ্ট্র, স্বাস্থ্য, স্থানীয় সরকার মন্ত্রীসহ ঢাকা ও আশেপাশের 4 সিটির মেয়র। সোয়া 2 ঘন্টার বৈঠক শেষে মন্ত্রীরা জানান, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশনা ও বিশেষজ্ঞ কমিটির পরামর্শ অনুযায়ী দেশকে রেড, গ্রিন ও ইয়েলো জোনে ভাগ করে চালানো হবে কার্যক্রম। ঢাকা, নারায়ণগঞ্জ, গাজীপুর ও চট্টগ্রাম এরই মধ্যে রেড জোনে। এলাকা বিবেচনায় আক্রান্ত বেশি হলে সাময়িক সময়ের জন্য লকডাউন করার কথা জানান স্বাস্থ্যমন্ত্রী। জোনিংয়ের মাধ্যমে আমরা যে জোনের মধ্যে খুব বেশি সংক্রামিত হবে সেটা ছোট্ট এরিয়া, ঢাকার ভিতরে ধরুন একটা ছোট্ট এলাকা, সেখানে হয়তো বা একটা এরিয়াকে আমরা বলবো যে এই এরিয়াতে বন্ধ থাকবে এই কয়েকদিনের জন্য। এইভাবে বিশেষজ্ঞরা পরামর্শ দিবে,
সেই অনুযায়ী আমরা কাজ করব। টেস্টের হারের সঙ্গে সঙ্গে সংক্রমণও মানে বাড়ছে। আজকে আমরা সেই জন্য কয়েকটা জোন, রেড জোন, ইয়েলো জোন, গ্রিন জোন আমরা মার্কিং করেছি। এটা মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশনা ছিল। সাধারণ ছুটির পর রোববার থেকে পুরোদমে চলছে সরকারি অফিস। দ্বিতীয় দিনেই সংক্রমণ বিবেচনায় কর্মকর্তা কর্মচারীদের উপস্থিতি সীমিত করার সিদ্ধান্ত নিয়েছে মন্ত্রিপরিষদ বিভাগ। একই সময়ে মোট কর্মকর্তা কর্মচারীর 25 ভাগ উপস্থিত থাকতে পারবেন। জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে একটা অলরেডি দিয়েছেন যে 20 থেকে 25% বেশি যেন না আসে, একটা পর্যায়ক্রমে আসে। প্রয়োজনের নিরিখে আমাদের 1/4 কর্মকর্তাকে একই সাথে আমরা অফিসে রাখবো, এর বেশি নয়। সেক্ষেত্রে যদি আমার পরবর্তী কোনো অফিসার প্রয়োজন হয়, সেকেন্ড হাফে এসে সে বাকি কাজগুলো করতে পারবে। জনপ্রশাসন প্রতিমন্ত্রী জানান, উপস্থিত কর্মকর্তা কর্মচারীরা 2 বা 3 ঘন্টায় কাজ শেষ করার চেষ্টা করবেন। এর বাইরে প্রয়োজনে শিফটিং ও অনলাইনে চলবে অফিসের কার্যক্রম। আলমগীর স্বপন, যমুনা নিউজ, ঢাকা। আমাদের সাথে আছেন ঢাকা মেডিকেল কলেজের নিউরোলজি বিভাগের সহকারী অধ্যাপক ডাক্তার মোহাম্মদ আরিফুজ্জামান। মোহাম্মদ আরিফুজ্জামান, আপনাকে আবারও স্বাগত জানাচ্ছি করোনা আপডেটে। করোনা চিকিৎসায় কারো কারো ক্ষেত্রে প্লাজমা থেরাপি বেশ কাজে দিচ্ছে, কিন্তু সহজেই প্লাজমা মিলছেও না। করোনা মুক্তদের কাছ থেকে কিভাবে অধিক হারে প্লাজমা সংগ্রহ বাড়ানো যায়? আপনাকে ধন্যবাদ যে প্লাজমা থেরাপি আমরা একটা এই করোনার জন্য অবশ্যই একটা ভালো একটা চিকিৎসা, কিন্তু প্লাজমা ঠিকমতো পাওয়া যাচ্ছে না বলে মনে হচ্ছে। আসলে এই বিষয়ে আমাদের জনসচেতনতা তৈরি করতে হবে। যারা উপসর্গ মুক্ত হয়েছে করোনা থেকে এবং করোনার রোগী, তারা যদি প্লাজমা দেয় তাহলে তার কোনো সমস্যা হবে না, বরং মানুষ উপকৃত হবে। এই দিকটা বিভিন্ন মিডিয়ার মাধ্যমে বিভিন্ন জনসচেতনতা তৈরি করে আমাদেরকে আসলে জনসচেতনতা তৈরি করতে হবে। এবং আমার মনে হয় এবং একটা প্লাজমা পুল তৈরি করা উচিত, ওয়েবসাইট ভিত্তিক প্লাজমা পুল তৈরি করা উচিত। এবং কিছু কিছু ক্ষেত্রে আমাদের যে প্লাজমা নিব, অ্যান্টিবডিটা নিব, সেটা হইলো যে করোনা মুক্ত হওয়ার 28 দিন পরে নিতে হবে, 18 বছরের বেশি বয়স হতে হবে এবং তার অ্যান্টিবডিটা সেরকম নির্দিষ্ট পরিমাণে থাকতে হবে। এজন্য এইভাবে যদি আমরা জনসচেতনতা তৈরি করি, যে মানুষকে উদ্বুদ্ধ করি, তাহলে আমার মনে হয় প্লাজমা পাওয়া যাবে আশা করি। এবং ওয়েবসাইট ভিত্তিক একটা প্লাজমা পুল তৈরি করতে হবে। আচ্ছা, সাধারণ ছুটি তুলে নেওয়ার পর বেড়েছে আক্রান্ত এবং মৃতের সংখ্যা। এই অবস্থায় দেশের বিভিন্ন এলাকাকে 3টি জোনে ভাগ করে ব্যবস্থা নেওয়ার পরিকল্পনা করা হয়েছে, আপনি জেনে থাকবেন নিশ্চয়ই। এতে পরিস্থিতি কতটা সামাল দেওয়া সম্ভব? ধন্যবাদ আপনাকে। যে এখন যে লকডাউন তুলে নেওয়া হয়েছে, এরপরে আক্রান্তের সংখ্যা বেড়ে গেছে আমরা দেখতে পাচ্ছি। তো এই সময় আক্রান্তের হারের উপর নির্ভর করে যে 3টা জোনে ভাগ করার পরিকল্পনা কিছুটা সামাল দেওয়া সম্ভব হবে পুরোপুরি যদি লকডাউন তুলে নেওয়ার চেয়ে। আমি মনে করি যে মধ্যম বেশি আক্রান্তের হার, মধ্যম আক্রান্তের হার এই ক্যাটাগরিতে যদি করা হয়, তাহলে আমরা মনে করি কিছুটা উন্নতি হবে, আশা করি উন্নতি হবে। আশাবাদ রাখতে চাইছেন আপনি। ধন্যবাদ মোহাম্মদ আরিফুজ্জামান আমাদেরকে সময় দেওয়ার জন্য। আমাদের সঙ্গে যুক্ত হয়েছিলেন ঢাকা মেডিকেল কলেজের নিউরোলজি বিভাগের সহকারী অধ্যাপক ডাক্তার মোহাম্মদ আরিফুজ্জামান। যাত্রী পরিবহনে মালিক, শ্রমিক ও যাত্রীদের স্বাস্থ্যবিধি মেনে চলার আহ্বান জানিয়েছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। দুপুরে ভিডিও কনফারেন্সে তিনি এই আহ্বান জানান। পুরোপুরি বাড়তি যাত্রী হওয়া, স্বাস্থ্যবিধি না মানা এ সংকটকে আরো ঘনীভূত করতে পারে। পরিস্থিতি যদি অবনতি হয়, তাহলে আমাদেরকে আবারও কঠিন সিদ্ধান্ত নিতে সরকার বাধ্য। বাস ভাড়া বাড়ানো সম্পূর্ণ অমানবিক হয়েছে। বাস মালিকদের স্বার্থ রক্ষায় সরকার এই সিদ্ধান্ত নিয়েছে বলে অভিযোগ করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সকালে গুলশানে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে ব্রিফিংয়ে তিনি এই অভিযোগ করেন। বাসে উঠে সাধারণ মানুষ, কম আয়ের মানুষ, তাদের বাস ভাড়া বাড়িয়ে দিল। কার স্বার্থে বাড়িয়েছে? মালিকদের স্বার্থে বাড়িয়েছে। পুরো বিষয়টাই হয়েছে আপনার লুটপাটের জন্য। দায়িত্বশীলতা নেই দেখেই আপনারা আজকে সরকার এইভাবে একটা তগলকি কারবার করছেন, যেটা জনগণকে পুরোপুরিভাবে মহা বিপদের দিকে তাদেরকে ঠেলে দেওয়া হচ্ছে।
দর্শক, করোনার সবশেষ পরিস্থিতি জানাতে আমাদের সাথে যুক্ত হচ্ছেন ডয়চে ভেলার সাংবাদিক অনুপম দেবকানন্দ। অনুপম, আপনাকে স্বাগত যমুনার করোনা আপডেটে। এখনও প্রতিষেধক আবিষ্কার হয়নি, বিভিন্ন দেশে তুলে দেওয়া হচ্ছে লকডাউন। এই অবস্থায় ঝুঁকি কতটা বাড়ছে বলে আপনার মনে হয়? এখন যদি আপনি ইউরোপ এবং বিভিন্ন দেশে যেসব জায়গায় আসলে শুরু থেকে অনেক আগে থেকে করোনা সংক্রমণ ঘটেছিল সেই সব জায়গার দিকে খেয়াল করেন, সংক্রমণের হার, মৃত্যুর হার এবং সুস্থ হওয়ার হারের দিকে, সেই ক্ষেত্রে সবকিছুই কিন্তু তুলনামূলকভাবে ধীরে ধীরে কমে আসছে। এমনকি সুইডেনের ক্ষেত্রে বলা হয় যে হার্ড ইমিউনিটি তারা চেষ্টা করেছেন কোনো ধরনের লকডাউনে না গিয়ে, এবং সেখানেও মৃত্যুর হার, সংক্রমণের হার খুব দ্রুত বাড়ছিল। সেইখানেও কিন্তু আজ প্রথম প্রায় 11 সপ্তাহ পর কোনো মৃত্যুর ঘটনা ঘটেনি এবং সংক্রমণের হারও ধীরে ধীরে কমে এসছে। ফলে এখন বিজ্ঞানীরা, গবেষক এবং অর্থনীতিবিদ সবাই, রাষ্ট্রপ্রধান যারা রাষ্ট্র চালান, সবাই মিলে এক ধরনের আলোচনা করছেন এবং আলোচনার মাধ্যমেই এক ধরনের পথ বের করার চেষ্টা করছেন, যেটা অনেকদিন ধরেই বলা হচ্ছে ভারসাম্যের একটি পথ। অর্থনীতি এবং মহামারীর সংক্রমণ কমানো, এই দুটির মধ্যে কিভাবে ভারসাম্য আনা যায়। এবং সেই ক্ষেত্রে আসলে এখন বাংলাদেশও যেই পথে এগোচ্ছে, ইউরোপ যে পথে এগিয়েছে, সবাই আসলে মোটামুটি সেদিকেই যাচ্ছে, যে সংক্রমণটাকে কিভাবে একটি জায়গায় ধরে রেখে অর্থনীতিকেও বাঁচানো যায়। সেই ক্ষেত্রে প্রতিষেধক আবিষ্কার হতে যেহেতু আরো অনেকদিন সময় লাগবে, সেইটুক সময় পর্যন্ত সামাজিক দূরত্ব বজায় রাখা, মানুষের ভিড় যতটা পারা যায় কমানো এবং অর্থনীতি সচল রাখা, সেই পথে সবাই এগুচ্ছে এখন। জার্মানি তো খুব অল্প সময়ের মধ্যে মহামারীতে সংক্রমণ এবং মৃত্যু কমিয়ে এনেছে অনুপম। এই ক্ষেত্রে তারা কি ধরনের পদক্ষেপ নিয়েছে? দেশ লকডাউন বা সামাজিক দূরত্ব বজায় রাখা, মানুষের ভিড় কমানো, এইসব পদক্ষেপ নিতে দেরি করেছে, সেই সব দেশে আসলে মৃত্যুর সংখ্যাটা অনেক বেশি। আমরা যদি আমেরিকার ক্ষেত্রে দেখি, ব্রাজিলে এখন যা ঘটছে দেখি, এবং ইটালিতে শুরুর দিকে যা ঘটেছিল সেটা দেখি, তাহলে এইসব দেশ বিশ্লেষণ করলে আসলে বোঝা যায় যে তারা একটু দেরিতে পদক্ষেপ নিয়েছে। কিন্তু যারা খুব দ্রুত পদক্ষেপ নিয়েছে তারা কিন্তু যে কার্ভটার কথা বলা হয় সংক্রমণের, সেই কার্ভটা কমিয়ে আনতে পেরেছে। এবং এর ফলে যেটা হয়েছে যে একসঙ্গে স্বাস্থ্যসেবায় অনেক বেশি চাপ পড়েনি। ফলে লকডাউনের সময় যারা কার্যকরী ভূমিকা রেখেছে, তারা যারা চিকিৎসার জন্য ভর্তি হয়েছিল তাদেরকে ঠিক মতো সেবা দিতে পেরেছেন, এবং এখন যারা ধীরে ধীরে আক্রান্ত হচ্ছেন সেই সংখ্যাটা কমে আসায় চিকিৎসা সেবার উপরে খুব একটা চাপ পড়েনি। এবং সেই চাপটা কমিয়ে আনার পর এখন অর্থনীতিও তারা মোটামুটি বেশ ভালোভাবে শুরু করেছেন। কিন্তু যারা লকডাউনে গিয়েছেন কিন্তু লকডাউনটাকে ঠিক মতো কার্যকর করতে পারেননি, তাদেরকে কিন্তু অনেক ক্ষেত্রে দেখা যাচ্ছে যে সংক্রমণ কমার আগেই তাদেরকে আবার অর্থনীতির সব খুলে দিতে হচ্ছে, আবার সব স্বাভাবিক করে দিতে হচ্ছে। সেই ক্ষেত্রে একটা বড় ধরনের রিস্ক থেকে যাচ্ছে বেশ কিছু দেশেই। অনুপম, ধন্যবাদ আপনাকে। সরু গলিতে একসাথে শত শত মানুষ, প্রচণ্ড কোলাহল, গরমে ঘেমে একাকার সবাই। সতর্কতা দূরে থাক, শারীরিক দূরত্ব বজায় রাখারও কোনো চেষ্টা নেই। করোনা মহামারীর সময়ে এমনই ভয়াবহ চিত্র শাহজালাল বিমানবন্দরের কার্গো ভিলেজে। বায়েজিদ ইসলাম পলিনের ক্যামেরায় সেটাই জানাচ্ছেন বিশেষ প্রতিনিধি আব্দুল্লাহ তুহিন। অবিশ্বাস্য মনে হলো এটি একটি সরকারি অফিস, সেবাদানকারী প্রতিষ্ঠান, ঢাকা কাস্টমস হাউজের কুরিয়ার শাখা, যেখানে করোনা প্রতিরোধে সামাজিক দূরত্ব বজায় রাখার স্বার্থে দিনের পর দিন সরকারি অফিসগুলো বন্ধ রাখা হয়। ব্যতিক্রম পাওয়া গেল এখানে, যেখানে জীবনের ঝুঁকি নিয়ে কাস্টমস কর্মকর্তারা দায়িত্ব পালন করছেন, এবং কি যারা বাইরে থেকে সেবা নিতে আসছেন তারাও জীবনের ঝুঁকি নিয়ে আসছেন। বিদেশ থেকে আসা বিভিন্ন রকম পার্সেল নিতে কুরিয়ার শাখায় একটিমাত্র প্রবেশপথ, আবার মালামাল নিয়ে বেরিয়ে যেতে হচ্ছে সরু এ পথেই। এর মধ্যে আবার 3 জায়গায় 3 দফা চেকিং, তৈরি হচ্ছে প্রচণ্ড জট। 100 জায়গায় 500 জন, আর একটা যদি করোনার লোক এসে যায় তাহলে সবাই স্যার আমরা করোনা হয়ে যাবো। ভয়ের মধ্যে, আতঙ্কের মধ্যে কাজ করতে হয়। রিক্স না, অফিস খোলা, কাস্টমস খোলা রাখছে না, আমাদের তো কাজ করা লাগবে। অবশ্যই এটা ঝুঁকিপূর্ণ কাজ, তারপরেও করার কিছু নেই, কারণ আমাদের উপর থেকে যখন অনুমতি দিয়েছে তখন আমাদের আসতে বাধ্য। যেসব কাস্টমস কর্মকর্তা সেবা দিচ্ছেন তারা সবাই জানেন কতটা স্বাস্থ্য ঝুঁকি এখানে। ভিড় সামাল দিতে হিমশিম খেতে হচ্ছে তাদের। এই দেখেন না, মানুষ বলতে 3 ফুট দূরে থাকেই না, গাড়ি উপরে ইয়ে করে, একজনের ভাড়া একজন করে, একজনের ভাড়া একজন নাই করে, ভিড় ঠেললে উপরে আন যায় না। নিজের চেয়ে নিজের পরিবারের জন্য বেশি লাগে, কারণ আমি দিন শেষে নিজের পরিবারে যখন যাই তারপরে একটা ভয় ভিতরে থেকেই যায়। তার চেয়ে বেশি হলো এখানে যদি সবাই আরও সচেতনভাবে কাজ করে তাহলে এই ভয়টা আর থাকবে না। স্বাস্থ্য বিভাগ আর জরুরি সেবা ছাড়া অন্য প্রায় সব অফিস 26 মার্চ থেকে বন্ধ ছিল, তবে জরুরি হিসেবেই সচল আছে ঢাকা কাস্টমস হাউজের কার্যক্রম। যে কোনো সময় অনেক কিছু অফ হয়ে যেতে পারে, কিন্তু বাংলাদেশে এই এয়ারপোর্ট বিশেষ করে কার্গো, এটা বন্ধ হওয়ার কোনো সুযোগ নাই। করোনার মতো যে কোনো কিটস বলেন, করোনার জন্য টেস্ট কিটস হোক অথবা র মেটেরিয়াল হোক, গবেষণার জন্য বিভিন্ন ইকুইপমেন্টস হোক,
এগুলো আসতে হবে এবং এটার জন্য কার্গো খোলা রাখতে হবে। বাণিজ্যিকভাবে যাত্রীবাহী বিমান চলাচল বন্ধ থাকলেও করোনা চিকিৎসা সরঞ্জাম আমদানি চালু ছিল লকডাউনের শুরু থেকেই। পরিস্থিতি আরও ভয়াবহ হয়েছে গার্মেন্ট কারখানাগুলো চালুর পর। এই ঝুঁকিটা প্রশমনের জন্য আমরা চেষ্টা করে যাচ্ছি, আবার অ্যাট দ্য সেম টাইম যাতে অর্থনৈতিক কর্মকাণ্ড, আমাদের কর্মকাণ্ড যাতে খুব স্লথ না হয়, তো স্লো ডাউন না হয়ে যায়। তো এই দুইটার ভিতরে আসলে একটা সমন্বয় করা আমি মনে করি একটু দুরূহ কাজ, একটু কঠিন কাজ, এবং সেই কাজটাই আমরা করে যাচ্ছি। দেশের প্রধান বিমানবন্দরের কার্গো ভিলেজে লকডাউনের সময়সহ গত 5 মাসে আমদানি রাজস্ব আয় হয়েছে 1237 কোটি টাকা। আব্দুল্লাহ তুহিন, যমুনা নিউজ, ঢাকা। আগুনে নিহত ভুক্তভোগীর পরিবারের কাছে 1.5 লাখ টাকা বিল চেয়েছিল ইউনাইটেড হাসপাতাল। 2 দিন মর্গে লাশ রাখার বিলও দাবি করে তারা। এ নিয়ে ক্ষোভ জানায় পরিবারটি। ইউনাইটেড কর্তৃপক্ষ অগ্নিকাণ্ডটি শুধু দুর্ঘটনা বললেও স্বজনরা দেখেছেন ভয়ঙ্কর গাফিলতি। হাসপাতালের দাবি সবার বিল মওকুফ করা হয়েছে। আগুন লাগার আগে ইউনাইটেড হাসপাতালের পুড়ে যাওয়া সেই আইসোলেশন ইউনিট এটি, যেটি মূল ভবন থেকে একেবারে বিচ্ছিন্ন, আশেপাশে থাকে না কাকপক্ষীয়। হাসপাতালটিতে 25 মে ভর্তি করা হয় 75 বছর বয়সী মুক্তিযোদ্ধা ভেরনন অ্যান্থনি পলকে। স্ট্রোক করেছিলেন তিনি। বিভিন্ন টেস্টের পাশাপাশি করোনা টেস্টও করাতে বলেন চিকিৎসকরা। আইইডিসিআর এবং ইউনাইটেডের ল্যাব থেকে 2 বার পরীক্ষা করে নেগেটিভ আসার পরও ভেরনন অ্যান্থনিকে রাখা হয় করোনার আইসোলেশন ইউনিটে। অন্য বিভাগে স্থানান্তরের আগে সেখানে অবস্থান করছিলেন ভেরননের মেয়ের স্বামী রোনাল্ড। চোখের সামনেই তিনি পুড়ে যেতে দেখেন 5 রোগীকে। আমি বললাম যে ভাইয়া, এই যে এসিতে স্পার্ক করতেছে, তাড়াতাড়ি একটা ফায়ার এক্সটিংগুইশার নিয়ে আসে। ওই ছেলেটা বললো যে ফায়ার এক্সটিংগুইশার তো না এখানে, ও একটা ফ্লোর মোছার মপ নিয়ে আসছে। স্পার্কগুলো বেডের মধ্যে পড়লো, তখনই সব ওই মপ টপ ফেলেও দৌড় দিয়ে বের হয়ে গেছে। আর নার্সরাও কান্নাকাটি করে সবাই বের হয়ে গেছে। মেইন এন্ট্রেন্সে গার্ড রুমেও কিন্তু কোনো ফায়ার এক্সটিংগুইশ ছিল না। চোখের সামনে 5 জনকে পুড়ে মরতে দেখলাম এবং বডিগুলো আইডেন্টিফাই করা যাচ্ছিল না। এবং একটা যদি ফায়ার এক্সটিংগুইশার থাকতো আমি নিজে নিভাইতে পারতাম। এত বড় হাসপাতালে বড় ধরনের অবহেলায় শুধু দেখতে হয়নি পরিবারটিকে। দাফনের জন্য ভেরনন অ্যান্থনির লাশ বুঝে নেওয়ার সময় মুখোমুখি হন অমানবিক পরিস্থিতির। আমাদের একটা বিল দিল মেবি 1,51,000 অর সামথিং, আর বললো যে মর্গের জন্য হয়তো 2-3 হাজার টাকা আসতে পারে, এটা কালকে সকালে সেটেলমেন্ট করা যাবে। বললাম যে দেখেন, আমার পেশেন্ট তো আপনার হসপিটাল থেকেই মারা গেছে, কিসের বেসিসে বিল দেবো? আমার মেজাজটা খারাপ হয়ে গেছিলো। আমি বললাম যে দেখেন, আমার রিপোর্টও লাগবে না, আপনার বিল আপনার কাছে রেখে দেন। আপনি 4টা পেশেন্ট কি বিল চার্জ করেছেন? বলে যে ওটা আমি বলতে পারবো না। করোনা সন্দেহে বিকেলে ভর্তির পর রাতে আগুনে পুড়ে যান আরেকজন, একটি বাইং কোম্পানির কান্ট্রি ডিরেক্টর রিয়াজুল আলম লিটন। লাশ নেওয়ার সময় তার করোনা টেস্টও নেগেটিভ পায় পরিবার। সামনে গিয়ে আমার মাথা খারাপ, যেটা আইসোলেশন সেন্টার না গোডাউন ঘর। যখন আগুনটা লাগে ওরা শুধু দেখছে, দাঁড়ায় দাঁড়ায়, মানে ওদের করার কিচ্ছু ছিল না। হসপিটাল কর্তৃপক্ষ কেউ আগায় আসে নাই। এই ধরনের যেন আর না হয়, এটা একটা মানে প্রতিকার বা শাস্তি হওয়া দরকার আর কি। তবে এসব অভিযোগই অস্বীকার করছে ইউনাইটেড কর্তৃপক্ষ। নিহতদের ক্ষতিপূরণ দেওয়া হবে কিনা তা নিয়েও এখনো কোনো সিদ্ধান্ত নেয়নি হাসপাতালটি। বিল কারোর কাছ থেকে নেওয়া হয়নি। বিলটা তো কিছুই না ভাই, কি যে বলেন। হ্যাঁ, এইসব কথা তো আসেই না। আমরা এদের সাথে আছি, বুঝছেন, এবং এদের যে পরিবার, যার যেটা সমস্যা, যেটাই আমরা কথা বলছি। ঘটনার পর থেকে ইউনাইটেড হাসপাতালের বক্তব্য ও পদক্ষেপে ক্ষুব্ধ নিহতদের স্বজনরা। সুষ্ঠু তদন্ত ও বিচার চেয়ে আদালতের দ্বারস্থ হবার পরিকল্পনা করছে পরিবারগুলো। মনিরুল ইসলাম, যমুনা নিউজ, ঢাকা। করোনা সংক্রমণের মাঝেই নতুন বাজেটে বরাদ্দ বাড়ছে স্বাস্থ্য খাতে, যা চলতি অর্থবছরের তুলনায় 2,000 কোটি টাকা বেশি। কিন্তু মোট বাজেটে স্বাস্থ্যে বরাদ্দ বৃদ্ধির প্রবণতা কমছে। প্রশ্ন আছে প্রকল্প বাস্তবায়নের সক্ষমতা নিয়েও। এমন অবস্থায় বিশ্লেষকরা বলছেন, চলমান বাস্তবতায় স্বাস্থ্য খাতে জিডিপির 4% বরাদ্দ দেয়া জরুরি। করোনা ভাইরাস সংক্রমণের পর স্পষ্ট হয়েছে দেশের স্বাস্থ্য খাতের ক্ষত। পরিস্থিতি সামাল দিতে এরই মধ্যে প্রকল্প হাতে নিয়েছে সরকার। চিকিৎসক, নার্স এবং টেকনোলজিস্ট মিলিয়ে নতুন করে নিয়োগ পেয়েছেন 7,000 জন। নতুন এই কর্মীদের বেতন ভাতা সহ স্বাস্থ্য খাতে নতুন বাজেটে অনুন্নয়ন ব্যয় খাতে বরাদ্দ রাখা হচ্ছে প্রায় 15,500 কোটি টাকা। আর এই খাতের উন্নয়ন কর্মকাণ্ডে খরচ করা হবে প্রায় 12,500 কোটি টাকা। সব মিলে 2020-21 অর্থ বছরের বাজেটে স্বাস্থ্য খাতে বরাদ্দ 27,850 কোটি টাকা, গেল বছরের চেয়ে যা 2,117 কোটি টাকা বেশি। মাননীয় প্রধানমন্ত্রী আপনারা ভিডিও কনফারেন্স দেখেছেন, সেখানে
করোনা মোকাবেলার জন্য গুরুত্ব দিয়েছেন, অর্থাৎ স্বাস্থ্য খাত এবং বলছে কোনো জমি যেন অনাবাদি না থাকে, এক্ষেত্রে কৃষি খাত অগ্রাধিকার পাবে। আমাদের সম্পদের প্রাপ্যতা বিচারে রাখতে কত টাকা আমাদের আছে, যে কোনো ব্যক্তি করে আমরা তাই করেছি। আর যে বর্তমানে যে করোনা সংক্রান্ত যে দুর্যোগ আমাদের সামনে দিয়ে চলছে, এইটা আমাদের নজরে ছিল। বাজেটে দিন দিন কমছে স্বাস্থ্য খাতের বরাদ্দের প্রবৃদ্ধি। 2017-18 অর্থ বছরের মূল বাজেটে এ খাতে বরাদ্দ করা হয় 20,652 কোটি টাকা, যা তার আগের বছরের চেয়ে 18 ভাগ বেশি। পরের বছর ব্যয় বাড়ে 13.5 ভাগ। চলতি অর্থ বছরে এই খাতে বাজেট বরাদ্দ 2018-19 অর্থ বছরের চেয়ে 10 ভাগ বেশি, আর আসছে বাজেটে প্রবৃদ্ধির হার নেমে হবে 8.2 ভাগ। আমরা একটা বিজ্ঞান ভিত্তিক কর্মসূচি চাই, সরকারের উপর নির্ভরশীল হলে চলবে না, কারণ সরকার তো নিজেই বলছে যে তাদের অনেক সীমাবদ্ধতা আছে, যার কারণে তারা বাজেট বাড়ানোর ইচ্ছা থাকলেও বাজেট বাড়াতে পারছে না। সাউথ এশিয়ার মধ্যে সর্বনিম্ন যে টোটাল বাজেটের আমরা 4.9% গত বছর ছিল, এবং জিডিপির যেটা 1%। এখন আমরা বলছি যেটা আমাদের স্বাস্থ্যনীতি 2011, সেখানেও আমরা বলা আছে যে এটা হচ্ছে 4% জিডিপির আসলে স্বাস্থ্য খাতে বরাদ্দ দিতে হবে। স্বাস্থ্য খাতে উন্নয়ন প্রকল্প বাস্তবায়নে গতি নেই। চলতি অর্থ বছরের মার্চ পর্যন্ত স্বাস্থ্যসেবা ও পরিবার পরিকল্পনা বিভাগ বাস্তবায়ন করতে পেরেছে এডিপির মাত্র 26 ভাগ। শুধুমাত্র বাজেটে অ্যালোকেশন দিলে হবে না, যাতে বাজেট যে ব্যয় করবে স্বাস্থ্য খাত তার সক্ষমতা থাকতে হবে। রিমন রহমান, যমুনা নিউজ, ঢাকা। করোনা ভাইরাসের বিস্তার ঠেকাতে লকডাউন ও কড়াকড়ি শিথিলের পর আবারও সংক্রমণ বেড়েছে বিভিন্ন দেশে। মূলত অর্থনৈতিক কর্মকাণ্ড চালু করতেই এমন সিদ্ধান্ত নেয় দক্ষিণ কোরিয়া, জার্মানি, শ্রীলঙ্কা সহ বেশ কিছু দেশ। তবে সংক্রমণ বাড়ায় আবারও জারি হয়েছে কড়াকড়ি। এ অবস্থায় লকডাউন শিথিল হওয়া ইউরোপের অনেক দেশকেই সিদ্ধান্ত পুনর্বিবেচনার পরামর্শ স্বাস্থ্য বিশেষজ্ঞদের। গেল সপ্তাহে সিউলের একটি স্কুলের চিত্র এটি। করোনা সংক্রমণের প্রকোপ কমে আসা খুলে দেওয়া হয় দক্ষিণ কোরিয়ার শিক্ষা প্রতিষ্ঠান। তবে তারপর দিনই শিক্ষা প্রতিষ্ঠান বন্ধের সিদ্ধান্ত নেয় সরকার। 2 সপ্তাহের মধ্যে সবচেয়ে বেশি সংক্রমণ শনাক্তের পর আবারও কড়াকড়ির সিদ্ধান্ত নেওয়া হয়। হাতে গোনা কয়েকজন মানুষ পুরো একটি অঞ্চলে সংক্রমণ ছড়াতে পারে, তাই শনাক্ত একেবারে শূন্যে না নামিয়ে আনা পর্যন্ত কড়াকড়ি শিথিলের কোনো সুযোগ নেই। কারণ লকডাউন তুলে দিলে সামাজিক দূরত্ব সহ অন্যান্য স্বাস্থ্যগত সতর্কতা মেনে চলা খুবই কঠিন। টানা লকডাউন আর কড়াকড়ির ফলে বন্ধ বাণিজ্যিক কার্যক্রম। ফলে সংক্রমণ কমায় অর্থনীতি চাঙ্গা করতে লকডাউন শিথিল করা হয় দক্ষিণ কোরিয়া, জার্মানি, শ্রীলঙ্কার মতো অন্তত 7 দেশ। তবে কড়াকড়ি শিথিলের পরই আবারও বাড়ে সংক্রমণ। ফলে নতুন করে লকডাউন ঘোষণা করা হয় সব দেশে। এখনও ফ্রান্স, ব্রিটেন কিংবা ইতালির মতো দেশগুলোতে ধাপে ধাপে শিথিল করা হচ্ছে কড়াকড়ি। সংক্রমণ বাড়ার শঙ্কায় বিষয়টি পুনর্বিবেচনার আবেদন অনেক নেতাদের। সংক্রমণের সংখ্যা কমে এলেও নিজেদের সম্পূর্ণ ঝুঁকিমুক্ত কি দায়ী করতে পারি আমরা? তাহলে কেন এই হঠকারী সিদ্ধান্ত? এখনই লকডাউন শিথিল করার কোনো সুযোগ নেই। স্বাস্থ্য খাতে বিশ্লেষকদের পরামর্শ অনুযায়ী আমরা এখনই লকডাউন তুলে দেব না। করোনার কারণে ভয়াবহ সংকটে বিশ্ব বাণিজ্য। অর্থনৈতিক সংকোচন ইউরোপের প্রায় সব দেশেই। শুধু ইতালিতেই 5% সংকুচিত হয়েছে অর্থনীতি। মীর মুশফিকা হাসান, যমুনা নিউজ। করোনা ভাইরাস অদৃশ্য হলেও জয়ী হবেন স্বাস্থ্যকর্মীদের মতো যোদ্ধারাই। সোমবার ভিডিও কনফারেন্সে জাতির উদ্দেশ্যে এই ভাষণ দেন ভারতীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এদিকে 5ম দফায় লকডাউন চললেও সীমিত পরিসরে শুরু হয়েছে অর্থনৈতিক কর্মকাণ্ড, যার ধারাবাহিকতায় নয়াদিল্লির সীমান্ত আরও 1 সপ্তাহ বন্ধ রাখার ঘোষণা দিলেন মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল। টানা 98 দিনের লকডাউনে বিশ্বের অন্যতম ঘনবসতিপূর্ণ দেশ ভারত। নানা পদক্ষেপ নেওয়ার পরও করোনা সংক্রমণের দিক থেকে বিশ্বের সবচেয়ে প্রভাবিত 10 দেশের মধ্যে 7 নম্বরে উঠে এসেছে দেশটি। প্রতিদিনই নতুনভাবে সংক্রমণের রেকর্ড হচ্ছে, পাল্লা দিয়ে বাড়ছে মৃত্যুও। এ পরিস্থিতিতে সোমবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী স্বাস্থ্যকর্মী এবং কোভিড-19 মোকাবেলায় সংশ্লিষ্টদের উদ্দেশ্যে ভিডিও কনফারেন্সে দেন ভাষণ। আশ্বস্ত করেন আণুবীক্ষণিক ভাইরাসকে হারিয়ে দিবে করোনা যোদ্ধারা। করোনা ভাইরাস অদৃশ্য ক্ষুদ্রাকৃতির হতে পারে, কিন্তু এর বিরুদ্ধে লড়াই চালিয়ে যাচ্ছেন আমাদের স্বাস্থ্যকর্মীরা। তারাই সেনার ইউনিফর্ম ছাড়া ভারতের করোনা যোদ্ধা। অসম লড়াইয়ে তারাই জয়ী হবেন। আর ফ্রন্টলাইনার্সদের বিরুদ্ধে কোনো ধরনের হয়রানি, অন্যায় আচরণ, হিংসাত্মক মনোভাব মেনে নেবে না সরকার। But
একই দিন সীমিত পরিসরে নয়াদিল্লিতে শুরু হলো অর্থনৈতিক কর্মকাণ্ড। মুখ্যমন্ত্রী স্পষ্টভাবে জানান স্বাস্থ্যবিধি, করোনা সতর্কতা মেনে কি চালু হচ্ছে। হুঁশিয়ারি দেন সেসব না মানলে পেতে হবে অর্থদণ্ড সহ কঠোর শাস্তি। দিল্লিতে আশঙ্কাজনক হারে বাড়ছে করোনা ভাইরাসের প্রকোপ। সে কারণে এই মুহূর্তে রাজধানীর সাথে অন্যান্য রাজ্যের সীমান্ত খুলে দেওয়ার পক্ষপাতী নই। জরুরি সেবা পরিবহন চালু থাকবে। সরকারি কর্মকর্তা কর্মচারীরা পরিচয়পত্র দেখিয়ে প্রবেশ করতে পারবেন। তবে আরও 1 সপ্তাহ বন্ধ থাকবে সীমান্ত। করোনা ভাইরাসে 5,500-এর মতো মানুষ মারা গেছেন ভারতে। আক্রান্তের সংখ্যাও 2 লাখের কাছাকাছি। মৌলি ইসলাম, যমুনা নিউজ। করোনা সংক্রমণের তালিকায় প্রতিনিয়তই উপরের দিকে উঠছে লাতিন আমেরিকার দেশগুলো। কোভিড-19-এর নতুন হটস্পট ব্রাজিল ছাড়াও আক্রান্ত বাড়ছে পেরু, চিলি, আর্জেন্টিনা, কলম্বিয়ায়। সংক্রমণ বৃদ্ধির সাথে সাথে প্রকট হচ্ছে দেশগুলোর স্বাস্থ্যসেবার বেহাল দশা। ভেঙে পড়ছে অর্থনীতি। কোভিড-19-এর থাবা থেকে মুক্ত নয় অ্যামাজনের গহীন এলাকা। আদিবাসী গ্রামগুলোতেও বিস্তার ঘটেছে ক্ষুদ্র করোনা ভাইরাসের। ব্রাজিলের বড় বড় শহরগুলোতেই বিপর্যস্ত চিকিৎসা খাত। তাই ভাগ্যের উপরই নির্ভর করে থাকতে হচ্ছে প্রত্যন্ত এলাকার লোকজনকে। আগে মাসে একবার নৌকায় করে ডাক্তাররা আসতেন। মহামারী শুরুর পর তা বন্ধ হয়ে যায়। ঈশ্বরকে ধন্যবাদ যে বহুদিন পর আজ ডাক্তাররা এসেছেন। করোনার বর্তমান হটস্পট ব্রাজিলে জ্যামিতিক হারে বাড়ছে সংক্রমণ, মৃত্যু। একই সাথে বেড়ে চলেছে জন অসন্তোষ। সত্যি বলতে আমি তাকে ভোট দিয়ে প্রেসিডেন্ট বানিয়েছিলাম, তবে এখন প্রচন্ড হতাশ। এমন একজন নেতা আমরা পেয়েছি যার আচরণ একেবারেই রাষ্ট্রনায়কের মতো নয়। সরকারের অব্যবস্থাপনা আর পদে পদে ভুল পদক্ষেপের খেসারত দিতে হচ্ছে সবাইকে। দক্ষিণ আমেরিকায় সংক্রমণ আর মৃত্যুর দিক থেকে ব্রাজিলের পরেই পেরুর অবস্থান। অভিযোগ করা হচ্ছে সরকারি পরিসংখ্যানের তুলনায় প্রকৃত চিত্র কয়েক গুণ ভয়াবহ। আক্রান্তের দিক থেকে চীনকে ছাড়িয়েছে আরেক লাতিন দেশ চিলি। এরই মধ্যে পূর্ণ দেশটির আইসিইউর 97%। ভাইরাসের প্রভাবে বেড়ে চলেছে কর্মহীন মানুষের সংখ্যাও। দিন দিনই নিরাশ হয়ে যাচ্ছি। টাকার অভাবে লোকজন ঘরে ব্যবহৃত জিনিসপত্র বিক্রি করে দিচ্ছে। কাজ নেই, কিন্তু বাড়ি ভাড়া দিতে হচ্ছে। আর এই পরিস্থিতির শেষ কোথায় তাও তো জানি না। করোনার প্রকোপ বেড়ে চলেছে কলম্বিয়া, আর্জেন্টিনা, ভেনেজুয়েলার মতো দেশগুলোতেও। ডব্লিউএফপির সতর্কবার্তা, মহামারীর কারণে দুর্ভিক্ষের কবলে পড়বে লাতিন আমেরিকার 1.5 কোটি মানুষ। ডরথি তাসরিন, যমুনা নিউজ। করোনা ভাইরাসে স্বজন হারালেও সুযোগ নেই শোকতাপের। তাই ব্যতিক্রমী এক উদ্যোগ লন্ডনের স্ট্যামফোর্ড হিলের বাসিন্দাদের। সপ্তাহের নির্দিষ্ট একটি দিনে স্থানীয় পার্কে জড়ো হন তারা। শারীরিক দূরত্ব মেনে করেন শোক প্রকাশ, ভাগ করে নেন পরস্পরের কষ্টগুলো। মৃত ব্যক্তির উদ্দেশ্যে ছোট শোক বার্তা দেয়ালে সাঁটিয়ে বাজানো হয় ঘণ্টা। এরপর কিছুক্ষণের নীরবতা। করোনা মহামারীতে প্রাণ হারানো স্বজনদের উদ্দেশ্যে এভাবেই শোক প্রকাশ লন্ডনের স্ট্যামফোর্ড হিল বাসিন্দাদের। ছোঁয়াচে হওয়ায় করোনায় মারা যাওয়া ব্যক্তিদের উদ্দেশ্যে শোক পালনের সুযোগ মেলেনি এসব স্বজনদের। তাই নিরাপদ দূরত্ব পালন করে ভিন্ন আবহে মৃতদের স্মরণ করার এমন উদ্যোগ। আমি আমার দাদিকে হারিয়েছি, আর এমনটা এখানে উপস্থিত সবার সঙ্গেই হয়েছে। তাই অন্যদের দেখলে নিজের কষ্ট অনেকটাই কমে আসে। সবচেয়ে বড় কথা, এই মহামারীতে এমন আয়োজন আমাদেরকে এক করতে পেরেছে। 4 সপ্তাহ আগে আমি আমার বন্ধুকে হারিয়েছি। অন্যদের মতো আমিও সঠিকভাবে শোক জানাতে পারিনি, কিন্তু এখন পারছি। লন্ডনের ছোট্ট এই আবাসিক এলাকায় করোনা সংক্রমণে প্রাণ গেছে 16 জনের। ডাক্তার, হাসপাতালের কুলি, মুচি, দর্জি, গিটারিস্ট সহ নানা শ্রেণী পেশার মানুষ। কিন্তু সবার জন্যই শোক প্রকাশের ধরন অভিন্ন। একই প্ল্যাটফর্ম থেকে সবার জন্য শোক প্রকাশের এই ভিন্ন চিন্তা স্থানীয় গির্জার এক প্রতিনিধির। মাত্র 4 সপ্তাহ আগে আমরা এটি শুরু করি। স্বজন হারানোর শোক সবাই মিলে ভাগ করে নিতে এমন আয়োজন। এখন সবাই নিজেদের কষ্টগুলো একে অপরের সাথে বিনিময় করতে পারছে, যা তাদের বুকের ভেতরের চাপা কষ্ট কিছুটা হলেও কমাতে পেরেছে। স্থানীয় একটি পার্কে 19 শতকে নির্মিত একটি বাড়ির দেয়ালে শোকবার্তা সেঁটে দেওয়া হয়। আর তার পাশেই নিরাপদ দূরত্ব রেখে একে অপরের শোক প্রকাশে সামিল হন স্বজনরা। প্রতি বৃহস্পতিবার একবার করে মিলিত হন সবাই। মুজরে বিন তারেক, যমুনা নিউজ।
এই ছিল করোনা আপডেট প্রেজেন্টেড বাই মিস্টার হাইজিনিয়া। তখন সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ।